আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আর দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। শৃঙ্খলা ভঙ্গ, নৈতিক স্খলন ও বিতর্কে জড়ানো সহ বিভিন্ন ঘটনায় গত 6 মাসে 10 কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। নোটিশ যতটা দৃশ্যমান, পরবর্তীতে এর জবাব কিংবা ব্যবস্থা গ্রহণের বিষয়টি ততটাই অদৃশ্য। এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জানান, প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। খান আলামিনের রিপোর্টে এরই বিস্তারিত। চলতি বছরের 28 ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা করে 24-এর গণঅভ্যুত্থানের সমন্বয়কদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রতিষ্ঠার কেবল 6 মাস, এরই মধ্যে সার্জিস হাসনাত সহ দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ 10 সদস্য পেয়েছে কারণ দর্শানোর নোটিশ। অভিযোগ শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি ও নৈতিক স্খলন সহ নানা ইস্যু। কারণ দর্শানোর নোটিশ ঘিরে যতটা আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে, পরবর্তীতে এর জবাব কিংবা ব্যবস্থা গ্রহণের বিষয়টি থাকে ততটাই আড়ালে। অবশ্য বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন দলের এক যুগ্ম সদস্য সচিব। দলীয় শৃঙ্খলা কিংবা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পার্টির মনে হয়েছে যে আপনি অন্যায় করেছেন কিংবা শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তখন সেটা যখন জানতে চায়, এখন সেইখানে রাষ্ট্রের ব্যক্তির এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের কিছু সেন্সিটিভ ইনফরমেশন আসতে পারে, যেই জায়গাগুলো থেকে আসলে তাদের সেই তথ্যগুলো ডিসক্লোজ করার সুযোগ থাকে না। কিন্তু পার্টি এটা জানায় যে আসলে তার ব্যাপারে তিনি যে জবাব দিয়েছেন সেই প্রেক্ষিতে তার ইন্টারনাল শাস্তি কিংবা সেটাকে কনসিডারেশনে নিয়ে তার ব্যাপারে পার্টি তাকে ইনক্লুড করেছে কিংবা তাকে বহিষ্কার করেছে। তিনি বলেন, কেউ যে দলের ঊর্ধ্বে নয়, গুরুত্বপূর্ণ সদস্যদের জবাবদিহিতার আওতায় আনা তারই দৃষ্টান্ত। এনসিপি এমন একটা জায়গায় আছে, আহ্বায়ক যদি আগামীকালকে কোনো দলের সাথে যায় না এমন কোনো ভুল করে, আহ্বায়ককে এনসিপির দপ্তর থেকে এটার জন্য জবাব চাইতে পারে। এই পরিমাণ এনসিপি স্ট্রেংথ নিজে অর্জন করেছে। এরপর এনসিপি পার্টি হিসেবে টিকে থাকবে এবং পার্টি হবে আসলে সকলের উপরে এবং পার্টির উপরে হবে দেশ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগগুলো তদন্ত করে এনসিপির শৃঙ্খলা কমিটি। এই কমিটির প্রধান এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, প্রতিটি ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন কমিটি আমরা বাতিল করেছি, কাউকে আমরা সংগঠন থেকে অব্যাহতি দিয়েছি, বহিষ্কার করেছি। কারো ক্ষেত্রে আমরা শোকজের জবাবে সন্তুষ্ট হয়েছি, শোকজ প্রত্যাহার করেছি। কারো হয়তোবা তাকে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে এই ধরনের কাজে এঙ্গেজ না হয়। কেন্দ্রীয় কমিটি ছাড়াও এনসিপির জেলা ও উপজেলা কমিটির অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আল আমিন। খান আলামিন, RTV, ঢাকা। জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না বলে সাফ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনালে প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, যারা মনে করেছিলেন বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে কিংবা প্রতি বিপ্লব ঘটিয়ে বিচার কাজকে বানচাল করা যাবে, তাদের জন্য পরিষ্কার বার্তা হলো, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ হবে না বলেও জানান তিনি। এর আগে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন তিনি। 5ই আগস্ট 2024 সালে সাবেক স্বৈরশাসক পালিয়ে যাওয়ার ঠিক কিছুক্ষণ আগে শহীদ মিনার হয়ে ঢাকার দিকে প্রবেশ করার যে চেষ্টা করছিলেন, সেই সময়ে চানখারপুর এলাকায় 6 জন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সেই গুলি করার সময় নির্দেশনাটা দিয়েছিলেন ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিবুর রহমান। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যেসব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী GM মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মাহমুদ, সাক্ষ্য গ্রহণের সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত।
আফসানা, আজ এ মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ চলছে এবং আজ সাক্ষ্য দিচ্ছেন চানখারপুল হত্যাকাণ্ডে নিহত শিক্ষার্থী আনাসের বাবা। তিনি আদালতে উপস্থাপন করছেন সেদিনের যে ঘটনা ঘটেছিল এবং তারা কি অবস্থায় তার ছেলেকে পেয়েছিলেন এবং তার ছেলের সাথে থাকা জিনিসপত্র, একই সাথে তার ছেলের সাথে যারা সেদিন আন্দোলন করেছিলেন তারা কি তথ্য দিয়েছে সেই তথ্যগুলো আদালতের কাছে উপস্থাপন করছেন। একই দিন তার শিক্ষার্থী আনাসের মায়েরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, যদিও এখন একটি বিরতি চলছে, বিরতির পর আবার শুরু হবে এবং শিক্ষার্থী আনাসের বাবা তার জবানবন্দি শেষ হয়েছে এবং আসামি পক্ষের যে আইনজীবী তিনি জেরা করবেন এমন তথ্য আমাদের কাছে রয়েছে। দুপুর 2:30 আবার শুরু হবে সাক্ষ্য গ্রহণ। প্রথমে কিন্তু সূচনা বক্তব্য হয়েছে। সূচনা বক্তব্যে প্রসিকিউটর তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর, তিনি জানিয়েছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং তিনি এও জানিয়েছেন যে আসামিদের অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য উপাত্ত আদালতের কাছে রয়েছে এবং তিনি কড়া বার্তা দিয়েছেন যে আসামিরা অবশ্যই শাস্তি পাবেন এবং তাদের বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো সেই অভিযোগগুলো প্রমাণিত হবে এমনটি জানিয়েছেন। আদালতে উপস্থিত রয়েছেন আসামিরা, এজলাসেও তারা উপস্থিত ছিলেন। আমরা দেখেছি আসামিদের সামনেই কিন্তু এই সাক্ষ্য গ্রহণ হচ্ছে এবং তথ্যপত্রগুলো উপস্থাপন করা হচ্ছে। একই সাথে জানিয়ে রাখি, এই মামলা কিন্তু 8 জন আসামির মধ্যে 4 জন আসামি গ্রেপ্তার রয়েছেন, বাকি 4 জন আসামি পলাতক রয়েছেন। যদিও এই 8 আসামি কিন্তু পুলিশ সদস্য। তো আর 2:30 থেকে আবার সাক্ষ্য গ্রহণ চলবে। শিক্ষার্থী আনাসের মা সাক্ষ্য দেয় কিনা এবং সে কি তথ্য দেয় এটি হয়তো তার সাক্ষ্য গ্রহণে জানাতে পারবো পরবর্তী সংবাদে। তো আপাতত এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। আফসানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেশে বর্তমানে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে আগামী নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকার কেরানীগঞ্জে ঢাকা 3 সংসদীয় আসনের 3 নম্বর ভোট কেন্দ্র তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল দলকেও সহযোগিতা করতে হবে। নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের শরীরে থাকা 40,000 বডি ক্যামেরা সেন্টার থেকে মনিটর করা হবে। সেই সঙ্গে অতিরিক্ত পুলিশ, আনসার মোতায়েন সহ 80,000 সেনাবাহিনী ও বিজিবি সদস্য থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে আমার এখানে হলো আসামিদের সাথে নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায়। 3 দিনের সরকারি সফরে আজ দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফর বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা কুয়ালালামপুরের। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আশাবাদ ব্যক্ত করা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের ফিরতি সফর হিসেবে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 12 আগস্ট দুদেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এবারের সফরে প্রতিরক্ষা, জ্বালানি, কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা, সেমিকন্ডাক্টরের সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য প্রসারের ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এবারের সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ। এছাড়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে দেশটির UKM বিশ্ববিদ্যালয়। দীর্ঘ 15 বছর পর অনুষ্ঠিত হচ্ছে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দুপুর 1টার দিকে শহরের কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রেজু। নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে জেলার 11টি উপজেলা ও 3টি পৌর কমিটির 1414 জন কাউন্সিলরদের ভোটের মাধ্যমে জেলা বিএনপির শীর্ষ নেতা নির্বাচন করা হবে। এই সম্মেলনের সভাপতি পদে 8 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন ও সাংগঠনিক সম্পাদক পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দর্শক এই বিষয়ে আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক সোহাগ। দীর্ঘদিন পর জেলা বিএনপির সম্মেলনে লোক সমাগম কেমন দেখছেন, এছাড়া ভোট গ্রহণ কখন নাগাদ শুরু হতে পারে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আফসানা আপনাকে জানিয়ে রাখি যে দীর্ঘ 15 বছর পর নওগাঁ জেলা বিএনপির কিন্তু দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। আপনাদের যদি একটু চিত্র দেখায়, আসলে যারা এখানকার কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন তারা কিন্তু সকাল থেকে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়েই এখানে কিন্তু তারা নির্বাচনের যে প্রচারণা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তাদের যে পছন্দের প্রতীক রয়েছে সেই প্রতীক ডেমো নিয়ে কিন্তু তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের কিন্তু যে ভোট কাউন্সিলের যে ভোট সেটি কিন্তু প্রার্থনা করছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে বিএনপির সাবেক মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু উনি কিন্তু এই কাউন্সিলের উদ্বোধন করেছেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এবং উদ্বোধক হিসাবে কিন্তু আব্দুল সালাম উনিও স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ভার্চুয়ালি কিন্তু দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বক্তৃতা প্রদান করবেন এবং এখানকার যারা সাধারণ যারা ভোটার রয়েছেন এবং নেতাকর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। এখানকার নওগাঁ জেলার বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তৃতা শোনার জন্য এবং সেই বক্তৃতার আলোকেই কিন্তু আগামী নির্বাচনের জন্য তারা যে প্রস্তুতি গ্রহণ সেটি কিন্তু করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আফসানা, নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য করছে তারা কেউ রক্ষা পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। জনগণের প্রত্যাশা পূরণ না হলে পরিণতি শেখ হাসিনার মতো হবে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিপ্লবী যুব সংহতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অ্যানি আরও বলেন, নির্বাচন সময়ের দাবি, তার চেয়েও বড় দাবি শেখ হাসিনার দৃশ্যমান বিচার। শেখ হাসিনার বিচার অন্তর্বর্তী সরকার করতে না পারলে নির্বাচিত সরকার করবে বলেও জানান তিনি। কালো টাকা ছড়িয়ে দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। ধারাবাহিকভাবে এই ধরনের অনেক মব সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল রাখা মানে বাংলাদেশকে অস্থিতিশীল রাখা এবং আমাদের গোল পয়েন্টে যেন আমরা পৌঁছতে না পারি, এটা দেশে এবং দেশের বাইরে বসে এই ষড়যন্ত্রগুলো করা হচ্ছে। আমরা খুব বেশি সজাগ থাকবো, সতর্ক থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জনগণের মতামত ও প্রত্যাশা বিষয়ে জরিপ রিপোর্ট প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডি, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ভয়েস রিফর্ম। রাজধানীর জাতীয় আর্কাইভ ভবনে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, দেশের ৮০% মানুষ মব সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠায় আছে। রিপোর্টে আরও বলা হয়, ৩২% মানুষ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ও ১২% মানুষ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার প্রশ্নে বিএনপির পক্ষে ১২%, জামায়াত ১০, আওয়ামী লীগ ৭.৪% ও এনসিপির পক্ষে ২.৮% মানুষ মতামত দিয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বিআইজিডির সিনিয়র ফেলো মির্জা এম হাসান, আসিফ সাহান ও পরিচালক মিনহাজ রাব্বানী। এদিকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন নিয়ে নির্বাচন কমিশনে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য কমিশনাররা। বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে ইতিমধ্যেই ২০টি কার্যকরী পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AKM মশিউর মনির। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এদিকে ১৫তম দিনের মতো বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। এর আগে আন্দোলনকারী দুই গ্রুপের মধ্যে হামলা, পাল্টা হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মহিউদ্দিন রনি সহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।
দর্শক, এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সমস্যা সমাধানের লক্ষ্যে তো ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ, তো এখন আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন সে বিষয়ে। জি আফসানা, ধন্যবাদ আপনাকে। আসলে আন্দোলন কিন্তু সময় যত বাড়ছে আন্দোলন কিন্তু আরো বেড়েই চলছে। আমরা এই মাত্র দেখলাম যে আরো বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শিক্ষার্থীরা তারা মিছিল সহকারে এখানে অবস্থান নিয়েছে এবং এই আন্দোলন সেটি হচ্ছে ইতিমধ্যেই বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তিনি কিন্তু বেলা 11টায় সকালে 11টায় একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে গোটা যে তাদের দাবিগুলো এর মধ্যে 20টি সংস্কার, সেই সংস্কারগুলো তারা বলছেন যে দাবিটি সংস্কার করা হবে এবং এর মধ্যে যেগুলো খুব দ্রুত সময়ের জন্য করা যায় সেগুলো 1 মাসের মধ্যে করতে হবে এবং যেগুলো ভারী অনেক অর্থের দরকার হবে বা সিদ্ধান্তের দরকার হবে সেগুলো আগামী 3 মাসের মধ্যে তারা করবেন। ইতিমধ্যেই এই মেসেজ পাওয়ার পরে শেরেবাংলা মেডিকেল হাসপাতালের সামনেও এই যে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং বরিশালের নতুল্লাবাদেও কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। একটু দেখা যাচ্ছে ধীরে ধীরে আরো বেড়ে চলছে বরিশাল বিভাগীয় এই যে নতুল্লাবাদের যে প্রধান এই সড়ক বরিশাল বিভাগের অন্যান্য 6টি জেলায় যেতে হলে সেখান থেকে এই জায়গাটি যেহেতু আটক রয়েছে, টোটাল ব্লকেট রয়েছে, এই ব্লকেট কর্মসূচির আওতায় টোটাল গাড়িগুলো একদম চলাচল বন্ধ যাত্রীদের সেগুলো বন্ধ রয়েছে। তবে এর ধর্মীয় সেবা যেগুলো সেগুলো চালু হয়েছে। শিক্ষার্থীদের এই দাবিতে আমরা দেখতে প্রচুর পরিমাণে রোদ, এই রোদ উপেক্ষা করে তারা এখানে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনার আরেকটু আপনার জানিয়ে 16তম দিনের আন্দোলন চলছে। এর মধ্যে আজকে 5 দিন যাবত এই ব্লকেজ কর্মসূচি এবং প্রতিটি শিক্ষার্থী এখানে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। তাদের ইতিমধ্যে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা বারবারই বলে যাচ্ছে যে তাদের যে 6টি দাবি, এই 6টি দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। একই সাথে তিনটি দাবি দিয়েছে স্বাস্থ্য প্রতিষ্ঠানের কাছে এবং এই স্বাস্থ্য প্রতিষ্ঠান তিনটি দাবি মেনে আগামী 24 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছে সেটি আজকে দুপুর নাগাদ শেষ হবে এই আলটিমেটাম এবং এই আলটিমেটাম শেষ হওয়ার পরে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে। আফসানা, এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক হার 35 থেকে 20% কমিয়ে আনায় স্বস্তি ফিরেছে রপ্তানিকারকদের মধ্যে। 31 জুলাই ট্রাম্পের এই নির্বাহী আদেশে কর্মচাঞ্চল্য ফিরে চট্টগ্রামের পোশাক কারখানাগুলোতে। নতুন শুল্কে তৈরি পোশাক কিনতে আগ্রহী হচ্ছেন যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। চলতি বছরের 2রা এপ্রিল ও 8 জুলাই মার্কিন প্রেসিডেন্টের দেয়া শুল্ক হার চিন্তায় ফেলে তৈরি পোশাক কারখানা মালিকদের। যুক্তরাষ্ট্রে সরাসরি তৈরি পোশাক রপ্তানি করে চট্টগ্রামে এমন প্রতিষ্ঠান রয়েছে 250 শতাধিক। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক আসে এসব প্রতিষ্ঠান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যে পরপর 35 ও 37% শুল্ক হার নির্ধারণ করলে প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয় চট্টগ্রামের এসব পোশাক শিল্প। এরপর 31 জুলাইয়ের এক নির্বাহী আদেশে স্বস্তি ফিরে পোশাক শিল্পে। দ্বিতীয় দফায় দেয়া 35% শুল্ক হার কমিয়ে 20% নির্ধারণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা নতুন শুল্ক অনুযায়ী প্রতিযোগী দেশ ভারতের চেয়ে 30 ভাগ ও চীনের চেয়ে 20 ভাগ কম। নতুন শুল্ক হার ঘোষণার পর পণ্যের অর্ডার দিতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ক্রেতারা। ট্যারিফ ঘোষণার পরে বেশ কিছু অর্ডার আমাদের ফিরে আসছে এবং আরো অর্ডার আসছে। আমাদের কস্টিং চলতেছে, আমরা আশা করতেছি আরো অর্ডার আসবে। এখন যখন সেটা 20% বাংলাদেশের উপর হয়ে গেল এবং আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো বেশিরভাগ 20%-এর কাছাকাছি সবাই, সেহেতু আমরা একটা স্বস্তিকর পরিস্থিতিতে আছি। মার্কিন বাজারে বছরে প্রায় $840 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার মধ্যে প্রায় $700 কোটি পোশাক পণ্য। সাকিব আল হাসান, আরটিভি। মুন্সিগঞ্জের সিরাজদি খানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 6 জন। গতরাত এক্সপ্রেসওয়ে নিমতলা রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করেছে হাসারা হাইওয়ে থানা পুলিশ।
পাবনায় যাত্রা শুরু করেছে সেনা কল্যাণ সংস্থার সহযোগী প্রতিষ্ঠান সেনা ইন্স্যুরেন্স পিএলসির 12তম শাখা। উদ্বোধন করেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিব উল্লাহ। নতুন শাখাটির অবস্থান জেলা সদরের গোপালপুরের বাবলু টাওয়ারের 3য় তলায়। রত্নদ্বীপ রিসোর্টে শাখার কর্মকর্তা ও সেবা গ্রহীতার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সেনা ইন্স্যুরেন্স পিএলসির কোম্পানি সেক্রেটারি এম সাজিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিক শামীম, পরিচালক শামসুল আজিজ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব উপস্থিত ছিলেন। এএফসি নারী এশিয়ান কাপ নিশ্চিত করে আজ দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল। লাওসের ভিয়েন্তিয়ান থেকে স্থানীয় সময় রাত 10:30টায় ঢাকার পথে উঠবে আফিদা সাগরিকারা। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় রাত 1:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বাংলার মেয়েরা। গেল 2 আগস্ট অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাই খেলতে লাওসে পা রাখে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে 6 আগস্ট স্বাগতিক লাওসকে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। এরপর 8 আগস্ট তেমুর লেস্তের বিপক্ষে একচেটি আধিপত্য দেখিয়ে জয় পায় বাটলারের শিষ্যরা। 10 আগস্ট গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়া থামায় বাংলাদেশের জয়রথ। তবে কোরিয়ার কাছে হারলেও সে রানার্স আপ দল হিসেবে মূল আসরে টিকিট নিশ্চিত করে আফিদা সাগরিকারা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।